সেলফ ডাক্তার পার্থপ্রতিম বিশ্বাস, ফাউন্ডার অফ হোয়াইট অ্যাপ্রন। আজকে আমরা ডার্মাটোলজি স্পেশালের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো কমন ব্যাকটেরিয়াল ডিজিজ। তো কমন ব্যাকটেরিয়াল ডিজিজ এটা আসলে পোস্ট গ্রাজুয়েশনের টপিক। যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশান নিচ্ছেন কিংবা যারা এমবিবিএস স্টুডেন্ট আছেন তাদের হয়তো বা এই জিনিসটা খুবই ভালো কাজে লাগতে পারে, এবং যারা ভবিষ্যতে ডার্মাটোলজিতে ক্যারিয়ার করতে চান তাদের এই জিনিসটা খুবই উপকারে আসতে পারে। তো আমি যেহেতু পিকচার ওরিয়েন্টেড ক্লাস নিব এবং এই ক্লাসটাতে আমি ছবি দেখিয়ে দেখিয়ে কিংবা কোথায় কোন জিনিসটা ভিজুয়ালাইজেশন করলে আপনারা ভালো বুঝতে পারবেন সেই জিনিসটা মাথায় রেখে আমি আজকের ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। তো ক্লাসটা অবশ্যই করবেন। কোনো জায়গায় যদি আপনারা কোনো ভুল ত্রুটি খুঁজে পান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ক্লাসে আমি সেই জিনিসগুলো কারেকশান করে দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন। আমরা শুরু করি। আমাদের যে ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন আছে, এখন আমাদের স্কিনে বা ডার্মাটোলজিতে 3-4 ধরনের গ্রুপ নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে একটা আছে ব্যাকটেরিয়াল, এরপর আছে ভাইরাল, এরপর আছে প্যারাসাইট এবং ফাঙ্গাল। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের স্কিন ডিজিজ করে থাকে। তো আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কমন ব্যাকটেরিয়াল ডিজিজ, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরেও আমরা ব্যাকটেরিয়ার পার্ট 2 যেখানে আমরা মাইক্রোব্যাকটেরিয়াল নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেখানে আমরা টিউবারক্লোসিস এবং লেপ্রোসি নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের এই ক্লাসটাতে আমরা লেপ্রোসি এবং টিউবারক্লোসিস সম্পর্কে আলোচনা করব না, ওটা আলাদা একটা ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম যে গ্রুপটা আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, 2 ধরনের ব্যাকটেরিয়া দিয়ে আমাদের নর্মালি স্কিন ইনফেকশনটা হয়ে থাকে। একটা হলো স্টেফাইলোকক্কাস আর একটা হলো স্ট্রেপ্টোকক্কাস। এই 2 ধরনের গ্রুপ দিয়েই আমার নর্মালি কমন যে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো আছে এইগুলো হয়ে থাকে। তাহলে এখন আমাদের যে স্টেফাইলোকক্কাল ব্যাকটেরিয়া দিয়ে যে আমাদের স্কিন ইনফেকশনগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা আলাদা কিছু ক্লাসিফিকেশনে ভাগ করছি। এখানে 4 ধরনের ক্লাসিফিকেশন দেখতে পারতেছেন। তো এই স্টেফাইলোকক্কাস আমাদের বিভিন্ন এরিয়া, অর্থাৎ আমাদের স্কিনের বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম ডিজিজ করে থাকে। তো একটু খেয়াল করেন যে ফলিকুলা, অর্থাৎ এরা শুধু ফলিকলে ইনফেকশন করে থাকে। কিছু আছে নেইলে করে, কিছু আমাদের ডিপ টিস্যুতে করে বা ডার্মিসের দিকে করে, এবং কিছু দেখেন এপিডার্মাল, অর্থাৎ এরা এপিডার্মিসে করে বিভিন্ন রকম টক্সিক রিলিজ করার মাধ্যমে। এখন ফলিকুলার যে ইনফেকশনগুলো আছে সেগুলো খুব কমন। আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো খুব কমনলি দেখতে পাই, যেমন ধরেন ইম্পেডিগো, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি দেখা যায়। ফলিকুলাইটিস, এটা এনি কাইন্ড অফ এজের সবাইকে সবার ক্ষেত্রে এটা থাকে। এরপর আছে ফারাঙ্কুলোসিস বা বয়েল। এরপর আছে এটা হলো সাইকোসিস বারবি। এই জিনিসটা আমরা খুব কমন একটা নাম না, এটা হয়তো বা অনেকের কাছে এটা ফার্স্ট আপনারা শুনে থাকবেন। তো আমি কিছু ছবিও এখানে অ্যাড করছি, আমি একটু পরে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপর আছে নেইল ইনফেকশন, অর্থাৎ পায়োজেনিক প্যারানাইকা। এটাও যারা ডার্মাটোলজি প্র্যাকটিস করেন খুবই কমনলি আপনারা এই জিনিসগুলো পেয়ে থাকেন। এবং দেখেন ডিপ ইনফেকশনের মধ্যে আছে এটা হলো বট্রিওমাইকোসিস এবং পায়োমাইসাইটিস। এটাও আমাদের খুব একটা কমন না, তো সেই জন্য আমি এই আনকমন জিনিসগুলোর ছবি এখানে অ্যাড করে দিয়েছি এবং কমন কিছু জিনিসেরও ছবি অ্যাড করে দিয়েছি। অর্থাৎ যারা এমবিবিএস লেভেলে এখন আসেন বা ফাইনাল প্রপ দিবেন কিংবা ভবিষ্যতে ডার্মাটোলজি প্র্যাকটিস করবেন তাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় এজন্য আমি বেশ কিছু ছবিও দিয়ে রাখছি। এবং যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেবেন কিংবা এফসিপিএস পার্ট 1 দিবেন তাদের জন্য এই ছবিগুলো খুব কাজে লাগবে। এরপরে দেখেন এপিডার্মাল, অর্থাৎ এরা এপিডার্মিসে বিভিন্ন রকম টক্সিন মিডিয়েটেড ইনফেকশন হওয়ার মাধ্যমে এই রোগগুলো হয়। তো তার মধ্যে আছে দেখেন ইম্পেডিগো কন্টাজিওসা, বুলাস ইম্পেডিগো। এরপরে আছে টেট্রা এস, এটাকে আমরা ফুল ফর্ম তাহলে স্টেফাইলোকক্কাল স্ক্যালডেড স্কিন সিনড্রোম, খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপর ছিল টিএসএস, অর্থাৎ টক্সিক শক সিনড্রোম। এখন আমরা ইম্পেডিগো এটা খুব কমনলি দেখি। এই যে এখানে যে ছবিটা দেখতেছেন এই বাচ্চাটা, এটা হলো বুলাস ইম্পেডিগো। অ্যাকচুয়ালি এটা আসলে নন বুলাস ইম্পেডিগো। বুলাস ইম্পেডিগোতে বুলা ফর্মেশন হয়, ঠিক আছে, ফোস্কার মতো দেখতে পাওয়া যায় আর কি। এরপর দেখেন ফলিকুলাইটিস। এই যে এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে আমাদের ছোটো ছোটো হেয়ার ফলিকলগুলো আছে, সেখানে দেখেন ফলিকুলাইটিস হয়ে ফুলে ফুলে আছে, এগুলোকে আমরা বলি ফলিকুলাইটিস। পাশে দেখেন একটা সিঙ্গেল একটা লেশন, এটাকে আমরা বলি ফারাঙ্কল। কার্বাঙ্কলের ক্ষেত্রে দেখবেন যে এখানে মাল্টিপল পয়েন্ট থাকে, ঠিক আছে, এটা হলো কার্বাঙ্কল। অ্যাবসেস, এটা অ্যাবসেস হয়ে দেখেন একটা সিঙ্গেল পাস্টুলার একটা মুখ থাকে এখানে, এটা বোঝার সুবিধার্থে বলতেছি, আমরা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে গেলে আরও ইন ডিটেল জানতে পারবো। এরপর দেখেন সাইকোসিস বারবি, এটা হলো পুরুষ মানুষের দাড়ির মধ্যে হয়, ঠিক আছে, আমাদের যে মুখের যে দাড়ি সেইখানকার যে এই দাড়ির হেয়ার ফলগুলো আছে এই রিজনটাতে আমার সাইকোসিস বারবি এটা হয়। এরপরে দেখেন এই একটা ছবি দেখা যাচ্ছে, এটা হলো পায়ের ফুট, ঠিক আছে, পায়ের পাতার উপরে দেখেন মাল্টিপল এরকম ডট ডট হয়ে আলসারেটিভ হয়ে ফুলে একদম ইনফেকশন হয়ে আছে, এটাকে আমরা বলি হলো বট্রিওমাইকোসিস। এটা ডিপ ইনফেকশন, অর্থাৎ ডিপ টিস্যু থেকে এই ইনফেকশনগুলো অ্যারাইজ করে, অর্থাৎ বোন, তারপর আমাদের যে কার্টিলেজ টিস্যু আছে এইখান থেকে এই জিনিসগুলো শুরু হয়ে গেলে উপরের দিকে এসে এরকম আকার ধারণ করে। আর এখানে একটা দেখতেছেন এটা হলো পায়োমাইসাইটিস, এটা হলো যদি মাসেলে ইনফেকশন হয় সেখানে পাস ফর্মেশন করে। আমি আমার ইন্টার্ন লাইফে একটা পেশেন্টকে আমি দেখেছিলাম, অর্থোপেডিক্সে ভর্তি ছিল, সে একটা 11 বছরের একটা মেয়ে, সে এই পায়োমাইসাইটিস নিয়ে ভর্তি ছিল, অর্থাৎ তার এই থাই রিজিয়নটাতে
মানে বেশ একটা জায়গা জুড়ে ফুলেছিল এবং তার সিবিসি কাউন্ট মানে ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি, 30,000 মানে ডাব্লিউবিসি কাউন্ট ছিল। সেই মেয়েটা হাঁটতে পারতো না, তার ডান পায়ে এরকম সমস্যা ছিল, থায়ের এই রিজনটাতে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড জ্বর, তাকে যে কোনো কিছুতে মানে তার ইনফেকশনটা কন্ট্রোলে আনা যাচ্ছিল না। পরে মেরোপেনাম অ্যাড করে তারপরে তাকে ওখানে সার্জারি করা হয়, এখানে একটা ইনসিশন দিয়ে এত পরিমাণ পাস ড্রেন করা হয়, দেখার পরে আমি অবাক হয়ে গেছিলাম। শুধু আমি না, আমাদের প্রফেসরও যিনি অপারেশন করছিলেন তিনি অবাক হয়ে গেছিলেন। তো আমার লাইফেও একটা কেসে আমি দেখছি, সেটা পায়োমাইসাইটিস, সেটা স্কিনের আন্ডারে ভর্তি ছিল না, সেটা আসলে সার্জারির আন্ডারে মানে অর্থোপেডিক্সের আন্ডারে ভর্তি ছিল। আমি ওখানে এই জিনিসটা প্রথম দেখতে পাই আর কি। এর পাশে যেটা দেখতেছেন সেটা হলো প্যারোনাইকিয়া। এখানে আমাদের যে নর্মাল নেইল ফোল্ডগুলো এরকম থাকে, আর যখন প্যারোনাইকিয়া হয় তখন দেখবেন এই যেখানে আমাদের নেইলের এন্ডিং এইখানে আমার ফুলে এরকম একটা ইনফ্লামেশন সাইট হয় এবং এখানে একটা অ্যাবসেস ফর্মেশন, এখানে অ্যাবসেস ফর্মেশন হয়ে যায়, ইনফেকশন করে আর কি। তো এটাকে আমরা বলি প্যারোনাইকিয়া। সো প্যারোনাইকিয়াও কিন্তু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ যেটা নেইলে ইনফেকশন করে অ্যাকচুয়ালি। আর এপিডার্মাল কিছু ডিজিজ আছে, সেটা হলো আমাদের এমপেডিগো কন্টাজিওসা, বুলাস এমপেডিগো, এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। এরপর আছে স্টেফাইলোকক্কাল স্কেলডেল স্কিন সিন্ড্রোম এবং টক্সিক শক সিন্ড্রোম। এটা হলো নর্মালি টক্সিন মিডিয়েটেড ইনফেকশন, ঠিক আছে। অর্থাৎ স্টেফাইলোকক্কাস যে টক্সিনগুলো রিলিজ করে, সেই টক্সিনগুলো পরবর্তীতে এই ডিজিজগুলো জেনারেট করে। নেক্সট যেটা আছে সেটা হলো স্টেপটোকক্কাল। এখন আমরা দুই ধরনের ব্যাকটেরিয়াল যে জিনিস সম্পর্কে জানতেছি, তো একটা হলো স্টেফাইলোকক্কাস আর একটা হলো স্টেপটোকক্কাস। সো এখন স্টেপটোকক্কাস দিয়ে কী ধরনের ইনফেকশন হয় সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমে যেটা আছে সেটা হলো সুপারফিশিয়াল ইনফেকশন, অর্থাৎ এরা আমার সুপারফিশিয়াল স্কিনের সুপারফিশিয়াল লেয়ারগুলোতে এরা করে ইনফেকশন করে। তার মধ্যে দেখেন ইমপেডিগো কন্টাজিওসা। এখন এই যে ইমপেডিগো কন্টাজিওসা এখানেও আছে, তার মানে ইমপেডিগো কন্টাজিওসা দুই ধরনের ব্যাকটেরিয়াতেই হইতে পারে, এটা মনে রাখবেন। আর বুলাস ইমপেডিগোটা নর্মালি আমার স্টেফাইলোকক্কাস দিয়েই কমনলি হয়, এটা মনে রাখবেন। সো কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এরপর সে দেখেন একথায়ামা, এই যে ছবিটা দেখতেছেন এটা হলো একটা একথায়ামা। একথায়ামাতে এরকম একটা আলসারেটিভ লেশন আছে, পাঞ্চড আউট। মনে হবে যে আপনি নরম কাদা মাটির উপর যখন একটা হাত দিয়ে ঘুষি মারবেন, তো কী হবে, ওই জায়গাটা গর্ত হয়ে যাবে এবং নরম মাটিগুলো চারদিক দিয়ে এরকম উঁচু হয়ে যাবে। তো দেখে মনে হবে যে এরকম, এখানে আপনি মনে করেন ঘুষি মারছেন, ঘুষি মনে করেন এই সাইডটা উঁচু হয়ে গেছে, আর এই যে এইখানে প্রেশারটা পড়ছে সেই জায়গাটা গর্তের মতো হয়ে গেছে। এটাকে সসার শেপ বা আমার পাঞ্চড আউট মানে আলসার এখানে পাওয়া যায় একথায়ামাতে। এরপর যেটা দেখতেছেন সেটা হলো ইন্টারট্রিগো। এটা হলো নর্মালি স্কিনের ভাঁজে ভাঁজে হয়। ধরেন যারা অনেক বেশি মোটা মানুষ অর্থাৎ অবেস পেশেন্ট, তো দেখবেন যে একটা স্কিন ফোল্ড আর একটা স্কিনের উপর এরকম মানে চুপসে যায়। তো দেখেন এটা হলো ব্রেস্ট। সো ব্রেস্টের নিচেই আমার এই জিনিসটা হইতেছে। এটা থায়ে হইতে পারে, ব্রেস্টে হয়, অ্যাক্সিলাতে হয়, কারণ এই জায়গাগুলো কি হয়, স্কিন আর একটা স্কিনের সাথে লেগে থাকে। তো স্কিন একটা স্কিন আর একটা স্কিনের সাথে যখন লেগে থাকে, সেই জায়গাটার মধ্যে ঘেমে টেমে এই ব্যাকটেরিয়াগুলো তখন জন্ম নেয় এবং এখান থেকে ইন্টারট্রিগো ডেভেলপড করে। এটা আমরা হলো সুপারফিশিয়াল, অর্থাৎ এটা একদম উপর থেকে মানে দেখা যায় আর কি। এরপরে যেটা আছে সেটা হলো ডার্মাল, অর্থাৎ এটা আমার ডার্মিসের ভিতরে হয়, ঠিক আছে। তোমাদের স্কিনের যে লেয়ারগুলো আছে অর্থাৎ এপিডার্মিস, তারপর ডার্মিস, তারপর সাবকিউটেনিয়াস ফ্যাট। তাহলে আমরা যদি তিনটা লেয়ার এভাবে দেখি, তাহলে উপরেরটা হলো আমার এপিডার্মিস, তারপরটা ডার্মিস, তারপরটা হলো সাবকিউটেনিয়াস ফ্যাট। তাহলে এটা আমার এই ডার্মিসের লেয়ারের মধ্যে হবে। তাহলে এই ডার্মাল বা সাবকিউটেনিয়াস যে ইনফেকশনগুলো হচ্ছে এরা কারা, দেখেন ইরাইসিপ্লাস, সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস। এখন এই জিনিসটা একটু ছবি সহকারে বুঝলে আমাদের এই জিনিসটা অনেক ভালো মনে থাকবে। দেখেন এটা হলো ইরাইসিপ্লাসে এই আমাদের নর্মালি ফেস এবং নেক এই রিজনটাতে সব থেকে বেশি হয়। আমরা ইরাইসিপ্লাস সম্পর্কে আরও ডিটেলস জানবো। তো ইরাইসিপ্লাসে দেখেন স্কিনটা বেশ শাইনি হয়ে যায় এবং এটা বেশ একটা এলিভেটেড মার্জিন দেখা যায় আর কি ইরাইসিপ্লাসের ক্ষেত্রে। আর এটা হলো নেক্রোটাইজিং ফাসাইটিস। এখন নেক্রোটাইজিং, তো নেক্রোটাইজ মনে রাখবেন, নেক্রোটাইজ, এবং এটা আমাদের স্কিনের যে ফাঁসা থাকে, আমাদের স্কিনের বিভিন্ন লেয়ারগুলোর মধ্যে কী থাকে, আমরা অ্যাবডোমেনের মধ্যে পড়ে আসি, বিভিন্ন রকম ফাঁসা এখানে আমার থাকে। তো এখানে আমার নেক্রোটাইজিং শুরু হয়, অর্থাৎ দেখেন এই যে এখানে নেক্রোটাইজড হয়ে কালো কালো হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলি নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা আমার কোথায় হয়, ডার্মাল রিজিয়নে হয়, ঠিক আছে। এরপরে দেখেন কিছু সেলুলাইটিস আমাদের স্কিনটা লাল কালার হয়েছে, আমরা দেখব, ছবি দেখব, পরবর্তীতে আসে। এরপর দেখেন টক্সিক মিডিয়েটেড বা সিস্টেমিক যে টক্সিন দিয়ে আমার যে সমস্যাগুলো হয়, তার মধ্যে একটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো স্কারলেট ফিভার। এই স্কারলেট ফিভার নিয়ে আপনারা অনেক জায়গায় দেখছেন, একটা কমন একটা জিনিস পাবেন, সেটা হলো স্ট্রবেরি টাং। তো এই স্ট্রবেরি টাংটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকেন যে স্কারলেট ফিভারে এই জিনিসটা আপনারা মানে মোটামুটি সবাই এই জিনিসটার সাথে পরিচিত। কিন্তু স্কারলেট ফিভারে আমার ওভারঅল যে স্কিনে যেই সমস্যাগুলো হয় সেটাও কিন্তু আপনারা জানতে হবে। এটা অনেক সময় আমরা জানি না, বা আমরা সবসময় দেখা অভ্যস্ত হলেই মানে স্ট্রবেরি টাং অথবা মানে হাইলি রেড একটা টাং দেখে আমরা অভ্যস্ত। তো স্কারলেট ফিভার এটাও কিন্তু আমার ডার্মালের এটা আমার টক্সিন মিডিয়েটেড স্টেপটোকক্কাল ইনফেকশন, ঠিক আছে। এরপরে দেখেন স্টেপটোকক্কাল আমার এখানে টক্সিক শক সিনড্রোম হয় এখানে স্টেপটোকক্কাল দিয়ে।
এরপর আছে ইরাইথ্রামা মার্জিনেটাম। তো ইরাইথ্রামা মার্জিনেটামেও আমার স্কিন কালারটা রেডিশ বা রেডিশ ব্রাউন কালার দেখা যায়, আমরা ছবি দেখবো আর কি। তো এখন আমাদের মেইন যে ডিজিজগুলো ছিল তার মধ্যে এখন আমরা আসলে স্পেসিফিক ডিজিজের মধ্যে একটু ঢুকি, যে স্টেফাইলোকক্কাস দিয়ে আমরা দেখে আসছিলাম ইম্পেডিগো হয়, ঠিক আছে, এই যে বুলাস ইম্পেডিগো। এখন ইম্পেডিগো আমরা আগে খেয়াল করি, ইম্পেডিগো জিনিসটা কি। ইম্পেডিগোটা নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে হয় বেশি। এখন বাচ্চাদের ক্ষেত্রে কেন হয় সেটা আমরা একটু খেয়াল করব। এটা খুবই হাইলি কন্টাজিয়াস। এখন বাচ্চারা দেখবেন যে খুব মানে চঞ্চল টাইপের হয়ে থাকে, এরা অত কিছু হাইজেনিক মেনটেন করতে পারে না, যে কোনো জায়গায় মুখ দেয়, যে কোনো জিনিস হাতে ধরে, যে কোনো জিনিস দেখা গেলো হাতে ধরলেই দেখা গেলো সেটা মুখে নিয়ে নেয়, অথবা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মানে ওরাও তো কিছু বুঝে না যে কোনটাই ইনফেকশন থাকতে পারে কোনটাই থাকে না। আর ওরা আসলে কন্টাজিয়াস না, অত বেশি কনসিয়াস না। ওরা যে কাউকে ওর মতো বয়সী কাউকে পেলেই দেখা যাবে তাকে যে ধরবে, জড়ায় ধরবে, ঠিক আছে। তো যার কারণে এটা হাইলি কন্টাজিয়াস এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। কারণ দেখেন এরার ইয়াং এবং নিওনেটদের ক্ষেত্রে সবথেকে বেশি হয়, পুয়ার হাইজিনের ক্ষেত্রে যারা থাকে তাদের ক্ষেত্রে হয়, এবং হালকা মাইনর স্কিন অ্যাব্রাশন বা ট্রমা হইলেই দেখা যায় সেখানে এই ব্যাকটেরিয়াটা খুব দ্রুত মানে ইনফেক্টেড করা শুরু করে। তাহলে এই হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেটা দেখা যাবে যে শুধুমাত্র ইয়াং চিলড্রেন অথবা নিওনেট এদের ক্ষেত্রে বেশি হয়। এটা লেট সামারের দিকে হয়, অর্থাৎ গরম যখন শেষের দিকে চলে আসে, অর্থাৎ গরমের শেষ অথবা বসন্ত বলেন বা অন্য সিজনের শুরুর দিকে এই জিনিসটা আমার সবথেকে বেশি ছড়ায়। ওভার ক্রাউডিং অর্থাৎ ঘনবসতিপূর্ণ এলাকাতে খুব দ্রুত ছড়ায়, যেহেতু এটা নামের মধ্যে আছে এটা হাইলি কন্টাজিয়াস। সো কী হয়, মানুষ যেখানে অনেক বেশি জড়ো হবে সেখানে এই জিনিসটা দ্রুত স্প্রেড করে। এবং এটা একটা সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ এটা সুপারফিশিয়ালি দেখা যায়, দেখেন উপরের দিক থেকে যে সুপারফিশিয়াল ইনফেকশন। এবং এটার একটা নর্মাল কমন সাইট হলে মুখের আশপাশ দিয়ে খুব ভালো বেশি হয় আর কি। এছাড়া এটা আমাদের ট্রাঙ্কেও হয়, হাত পায়েও হয় আর কি। এখন আমার ইম্পেডিগো দুই ধরনের হয়, একটা হলো বুলাস ফর্মেশন করে আর একটা হলো নন বুলাস। এখন এই মুখের আশপাশে যেগুলো হয় সেগুলো নর্মালি নন বুলাস টাইপের ইম্পেডিগো। তারা দেখেন এখানে কিন্তু কোনো বুলা ফর্মেশন করে নাই, এখানে ওরকম বুলা নাই, বা এই ছবিটা দেখেন এখানেও কিন্তু কোনো বুলা নাই। আর এখানে যে ছবিটা দেখতেছেন এই যে বুলাস ইম্পেডিগো বলতেছে, এখানে আসলে হলো বুলাসটা মানে যে বুলা সেই ভেসিকলটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে দেখেন ওই উপরের চামড়াটুকু উঠে গেছে, উঠে যাওয়ার পরে একটা রেডিশ একটা ইরাইথ্রেমাটাস বেস দেখা যাচ্ছে। তো এটা হলো আমার যখন বুলাস ইম্পেডিগোর মানে আরও কয়েকদিন পরে, অর্থাৎ বুলাটা ফেটে যাওয়ার পরে এই অবস্থাটা, ঠিক আছে, যার জন্য এখানে দেখতে পারতেছেন না ছবিটা। এই ছবিটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে বুলাগুলো দেখতে কেমন, দেখেন একদম মনে হবে যে পানির ফোসকা পড়ে গেছে, ঠিক আছে। অনেক সময় দেখবেন যে গরম টরম কিছু এরকম ছ্যাঁকা লাগলে এরকম ফুলে ফোসকা পড়ে যায়, ওই জিনিসটার মতোই দেখতে এরকম বুলাস ইম্পেডিগো হয়। তো প্রথম দিকে অর্থাৎ প্রাইমারি যে লেশনটা থাকে দেখেন এরকম লার্জ ফ্লাসিড ফ্লুইড ফিল্ড একটা ব্লিস্টার থাকে। এখন এই লার্জ দেখতে অনেকটা বড় এবং ফ্লাসিড ফ্লুইড, তার মানে চাপ দিলে দেখা যাবে এগুলো নড়ে এবং ভিতরে পানিটা খুব ক্লিয়ার থাকে, প্রথম দিকে ক্লিয়ার থাকে, পরবর্তীতে এটা হেজি হয়ে যায়। অর্থাৎ ইনফেকশনের শুরুর দিকে কী থাকে, ক্লিয়ার থাকে, পরবর্তীতে এটা হেজি হয়ে যায়। কিন্তু দেখেন এখানে দেখে মনে হচ্ছে দেখেন একদম ক্লিয়ার একটা ফ্লুইড দ্বারা বেসিক্যাল হয়ে বড় হয়ে হয়ে আসছে আর কি। তো আমরা একটু পরেই দেখবো সেটা। তো ওই জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে, রাপচার হয়ে যাবে, রাপচার হওয়ার পরে দেখেন এই যেরকম যে খোসার মতো দেখেন এরকম ড্রাই স্কেলস বের হয়ে আসে। আর নিচের দিকে যে বেসটা আছে দেখেন বেসটা কীরকম, এটা ইরাইথ্রেমাটাস বেস। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা খেয়াল করি যে নন বুলাস ইম্পেডিগো, এই যে এটা হলো নন বুলাস ইম্পেডিগো, এখানে কোনো বুলা নাই। তো কী কারণে হতে পারে, তো দেখেন এখানে স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হতে পারে, স্টেফটোকক্কাস পায়োজেন দিয়ে হতে পারে, মানে দুই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এটা হতে পারে। আবার কিছু কিছু সময় দুইটা ব্যাকটেরিয়া একসাথেও ইফেক্ট করতে পারে, তার মানে শুধুমাত্র স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়েও হতে পারে, শুধুমাত্র স্টেফটোকক্কাস পায়োজেনাস দিয়েও হতে পারে, অথবা দুইটা একই সাথে এফেক্ট করে আমার মানে নন বুলাস ইম্পেডিগো জেনারেট করতে পারে। এখন এখানে প্যাথোজেনেসিস কী হয়, এখানে দেখেন থিন ওয়াল বেসিকল অথবা পাস্টিউল। এখানে যে ওয়ালটা দেখতেছেন খুবই পাতলা ওয়াল থাকে, কারণ দেখেন এখানে যে মোড়া চামড়াটা আছে যে স্কেলসের মতো আছে এটা খুব পাতলা, কারণ পাতলা না হলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন না। ফ্লুইডটা আপনি ভিতরে ক্লিয়ার দেখতেছেন কীভাবে, কারণ বাইরের আবরণটা পাতলা তাই, ঠিক আছে। এবং দেখেন এরা কি হয়, র্যাপিডলি রাপচার হয়ে যায়। তার মানে এই যে এরকম কন্ডিশনে আছে এটা দেখা যাবে যদি একদিনের মধ্যে রাপচার হয়ে এই যে এরকম হয়ে যাবে, এই জন্য এটাকে বলে র্যাপিডলি রাপচার হয়। এবং কী হয়, প্রডিউস গোল্ডেন ইয়েলো অথবা হানি কালার্ড ক্রাস্ট। এখানে একটু খেয়াল করেন, এখানে যখন এই যে হয় দেখেন এই যে এরকম হলুদ হলুদ একটা মনে হবে যে মধুর মতো কালার দেখতে, হানি কালার, একটা ক্রাস্ট ফর্মেশন করছে, ঠিক আছে, মরা চামড়ার মতো ক্রাস্ট ফর্মেশন করছে এখানে। এবং দেখেন ক্রাস্ট অকার্স আওয়ার ইরাইথ্রেমাটাস বেস। আপনি যদি এই যে এই ক্রাস্টটাকে এরকম উঠাই ফেলেন, উঠানোর পরে যে এরকম একটা ইরাইথ্রেমাটাস বেস দেখতে পারবেন। তো এখানে তো ক্রাস্ট আছে তাই আপনি ওই বেসটা দেখতে পারতেছেন। এখন ক্রাস্টটা উঠাই ফেলে দেখবেন এরকম বেস। তার মানে আপনারা এই জিনিসটা কখন দেখেন, আপনাদের মনে করেন কোনো স্কিন কেটে গেছে, অনেক দিন পরে দেখবেন ওই জায়গাটা শুকায় কালো হয়ে যায়, ওই কালো মরা চামড়াটা যখন টান দিয়ে উঠাই ফেলবেন দেখবেন নিচের দিকে একটা নিউলি জেনারেটেড একটা গ্রানুলেশন টিস্যু দেখতে পারবেন, যেটা আমার স্কিনের থেকে একটু কালার কম, হাইপো কালার,
অর্থাৎ হাইপোপিগমেন্টেড কালার স্কিন দেখতে পারবেন। তো এরকম যে আমার এই বুলাসের যে ক্রাস্ট, ওই ক্রাস্টের টান দিয়ে উঠাই ফেললে আপনি নিচের দিকে এরকম একটা এরাথ্রোমেটাস বেস দেখতে পারবেন, এটা এখানে বলছে আর কি। তো এখানে এই হানি কালার ক্রাস্ট দেখলেই বুঝবেন যে সেটা হলো নন বুলাস ইম্পেডিগো, এখানে ক্রাস্ট ফর্মেশন করবে, ঠিক আছে। এটা হলো আমার এই নন বুলাস ইম্পেডিগোর একটা ইম্পর্টেন্ট ক্লু। এখন আসেন বুলাস ইম্পেডিগো। বুলাস ইম্পেডিগো তো আমরা দেখলাম যে এটা হলো বুলাস ইম্পেডিগো। তাহলে বুলাস ইম্পেডিগো কী দেওয়া হয়, এরা সবসময় স্টেফাইলোকক্কাস অরিয়াস দেওয়া হয়। তাহলে নন বুলাস দুইটা দিয়ে হইতে পারে, কিন্তু বুলাস সবসময় স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হবে। একটা কথাই মনে রাখবেন, স্টেফাইলোকক্কাস অরিয়াস ফর বুলাস ইম্পেডিগো। তাহলে এখানে কি হবে, এখানে যে এক্সফোলিয়েটিভ টক্সিন দেওয়া হয়, তাহলে স্টেফাইলোকক্কাসের যে টক্সিন রিলিজ করে অর্থাৎ এক্সফোলিয়েটিভ টক্সিন, সেটা দিয়ে আমার কী হবে, বুলাস ইম্পেডিগো হবে আর কি। এখানকার লেশনটা কেমন, এই যে ফ্লাসিড, মানে খুবই তুলতুলে, অর্থাৎ এরকম চাপ দিলে মনে হবে যে পানির একটা ফিল পাবেন আর কি। এবং একটা থিন ওয়াল, মানে থিন ওয়াল বুলা এখানে প্রেজেন্ট থাকে। ইনিশিয়ালি ক্লিয়ার, অর্থাৎ শুরুর দিকে এটা ক্লিয়ার, পরবর্তীতে যেটা ক্লাউডি হয়ে যায়। ভিতরে যখন ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হবে, ব্যাকটেরিয়াল ওয়েস্ট প্রোডাক্টগুলো জমাইতে থাকে, তখন আস্তে আস্তে এটা ক্লাউডি হয়ে যায়, ঠিক আছে। এবং এটা এই যে 2-3 দিন পর্যন্ত থাকে, তারপরে এটা রাপচার হয়ে যায়। তার মানে এরকম এই ফোস্কার মতো 2-3 দিন থাকে, তারপরে হয়তো বা কোনো কারণে ট্রমার কারণে হোক বা এটা আস্তে আস্তে রাপচার হয়ে যায়। এটা কমনলি কোথায় হয় দেখেন, ফেস, স্কাল্প এবং লিম্ব। এটা ফেস, স্কাল্প এবং লিম্বেও হয়। বাচ্চাদের ক্ষেত্রে এটা এই যে অ্যাবডোমেনেও হয়, ট্রাঙ্কেও হয় আর কি, ঠিক আছে। ট্রাঙ্কেল এরিয়াতেও আমার কী হবে, এটা হতে পারে। এখন এটা থেকে কী কী ধরনের কমপ্লিকেশন হয় সেটা আমরা একটু খেয়াল করি। যেহেতু এটা আমার স্টেফাইলোকক্কাস অরিয়াস দেওয়া হয়, তো এখন আমরা একটা জিনিস জানি যে স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে, অর্থাৎ পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটা আপনারা রেনাল সিস্টেমের মধ্যে পাবেন, মেডিসিনে গেলে পাবেন, রেনাল সিস্টেমের মধ্যে পাবেন, মানে ওভারঅল অনেক সাবজেক্ট পড়তে গেলে এই জিনিসগুলো আপনারা পাবেন, বিশেষ করে মেডিসিনে গেলে পাবেন। তো এই পোস্ট মানে স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস খুব কমন জিনিস। তো যাদের এই বুলাস ইম্পেডিগো হয় তাদের ক্ষেত্রে আমার এই পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়। কারণ এখান থেকে এইটার এগেইনস্টে আমার বডি যখন কাজ করে, সে তখন কী তৈরি করে, আমার অ্যান্টিবডি প্রডিউস করে। এই অ্যান্টিবডিটা আমার যে মিমিক্রি করে কিডনিতে যায়, তো কিডনিতে যখন মিমিক্রি করে সেখানে যে আমার নেফ্রাইটিস শুরু করে দেয় আর কি, ঠিক আছে। এখন আমার যে নেফ্রাইট্রোজেনিক স্ট্রেইন আমার স্টেপ্টোকক্কাল পায়োজেন তৈরি করে, সেটা কারা কারা দেখেন, এম টাইপ। তো এইখানে মনে রাখবেন এম টাইপের সব এম টাইপ কিন্তু আমার গ্লোমেরুলার নেফ্রাইটিস করে না। এখানে কিছু নাম্বার আছে যে কোন স্টেপ্টোকক্কাল পায়োজেনগুলো আছে বা কোন স্ট্রেইনগুলো আছে যারা আমার কী করে, এই পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস করে। যারা পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নেবেন তাদের জন্য এটা ম্যান্ডেটরি। তাহলে মনে রাখবেন 2 নম্বর 49, 55, 57, 60, 2, 49, 55, 57, 60 একদম ঠাড়া মুখস্থ রাখবেন। এটা আপনার এমসিকিউতে পাইতে পারেন অথবা এসবিতেও আসতে পারে। তাহলে 2, 49, 55, 57, 60 এই 5টা স্ট্রেন আমার কী করতেছে, পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস ডেভেলপ করতেছে। এখন আসেন এই যে আপনার যে সমস্যাটা, এটার ক্ষেত্রে আপনি কী ট্রিটমেন্ট দিবেন। যেহেতু ব্যাকটেরিয়া দেওয়া হইতেছে, তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল দিবেন অবশ্যই। এখন প্রাথমিক স্টেজে আপনি যখন শুরুর দিকে হবে, যদি এটা যদি খুব কম পরিমাণে থাকে, তাহলে আপনি টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিবেন। এখন টপিক্যাল অ্যান্টিবায়োটিক দুইটাই পাওয়া যায়, একটা হলো মিউপিরোসিন আর একটা হলো ফুসিডিক অ্যাসিড, ঠিক আছে। যেটা বাজারে নেমে আপনি পাবেন এই যে যেমন মিউপিরোসিনগুলো আছে ব্যাক্টোসিন, ব্যাক্টোবেন, আর ফুসিডিক অ্যাসিডের মধ্যে কারা পাবেন, ফ্যাসিড, ঠিক আছে। এই ফ্যাসিড এই জিনিসগুলো হলো অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। তো এই অ্যান্টিবায়োটিক অয়েনমেন্টগুলো আপনি ফার্স্ট অফ অল মানে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে দিবেন। এরপর যখন এক্সটেন্সিভ ডিজিজ হয়ে যাবে, যখন দেখবেন যে পুরো বডিতে ছড়াই গেছে কিংবা ডিজিজটা খুব বেশি মানে সিভিয়ার কন্ডিশনে চলে গেছে, তখন আপনি সিস্টেমিকের দিকে যাবেন। সিস্টেমিকের দিকে গেলে আপনি ফ্লুক্লোক্সাসিলিন অ্যাড করবেন 6 ঘন্টা পর পর, দিনে 4 বার। এরপর আসলে এরাথ্রোমাইসিন। এটা ডিপেন্ডস করে বয়স এবং ওজনের উপরে। তো এই হলো আমাদের মানে ট্রিটমেন্ট, অর্থাৎ কার ট্রিটমেন্ট, ইম্পেডিগো ট্রিটমেন্ট। ইম্পেডিগোতে আপনি এই জিনিসগুলো দিবেন, অর্থাৎ কমন কথা হলে অ্যান্টিবায়োটিক দিবেন, ঠিক আছে। প্রথমে টপিক্যাল দিবেন, টপিক্যাল দেওয়ার সাথে সাথে যদি দেখেন অনেক বেশি হয়েছে, এক্সটেন্সিভ কন্ডিশনে চলে গেছে, তখন সাথে সাথে আপনি সিস্টেমিকও শুরু করে দিবেন। এখন এটার প্রগনোসিস কী, অর্থাৎ এটার ফেট কী, এটা সেরে যায় কীভাবে। এইখানে একটা জিনিস মনে রাখবেন, হিলস উইদাউট স্ক্যারিং। তার মানে এমপেডিগোতে যে বুলাস ফর্মেশন হয় সেটা কখনোই আমার স্ক্যার ফর্মেশন করে যায় না, তার মানে কোনো পার্মানেন্ট কোনো দাগ রেখে যায় না। দেখেন এই যেখানে যে বুলাস এমপেডিগোর একটা ছবি দেখতেছেন, ইনফেকশন কন্ডিশন এরকম ছিল, সেরে যাওয়ার পর এরকম হয়েছে। এখন কথা হলো যে ভাইয়া এখানে তো দাগ হয়ে আছে, দেখে তো মনে হচ্ছে স্ক্যারের মতো আছে, বাট এটা স্ক্যার এরকম না, এটা টেম্পোরারি। সো টেম্পোরারি হাইপো অথবা হাইপার পিগমেন্টেড এরকম স্ক্যার এটা স্বাভাবিক অবস্থায় রেখে যাইতে পারে, এবং এটা ক্রমান্বয়ে কিছুদিন পরে বা কয়েক মাস পরে এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। সো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, এটা কোনো স্ক্যার রেখে যায় না। তাহলে এটা মাথায় রাখবেন যে প্রগনোসিসটা কি, হিল উইদাউট স্ক্যারিং এবং মে লিভ টেম্পোরারি হাইপো আর হাইপার পিগমেন্টেড স্ক্যার, মানে হাইপো আর হাইপার পিগমেন্টেশন মানে লেশন রেখে যায় আর কি, ঠিক আছে। এবং এটাও আস্তে আস্তে হিল হয়ে যায়, ঠিক হয়ে যায় আর কি। এখন আমরা এক লাইনে একটু দেখি, মোস্ট কমন অর্গানিজম কারা, স্টেফিলোকক্কাস অরিয়াস। অবভিয়াসলি হানি কালার্ড কোথায় পাওয়া যাবে, নন বুলাস ইম্পেডিগোতে হানি কালার্ড ক্রাস্ট পাওয়া যাবে, ক্রাস্ট ফর নন বুলাস ইম্পেডিগো।
ক্রাস্ট ফর নন বোলাস ইম্পেটিগো। বোলাস ইম্পেটিগোতে ক্রাস্ট পাওয়া যাবে না। এরপরে বোলাস ইম্পেটিগো কী আছে, এখানে কী হয়, স্টেফিলোকক্কাস অরিয়াসের যে এক্সফোলিয়েটিভ টক্সিন থাকে সেই টক্সিনের কারণে আমার বোলাস ইম্পেটিগো হয়, ঠিক আছে। এবং বোলাটা কেমন দেখতে, ফ্লাসিড। এবং এটার পরবর্তীতে কী হয়, কমপ্লিকেশন কী হয়, পোস্ট স্টেপটোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে কোনো স্ক্যারিং থাকে না এবং আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। নেক্সট যে জিনিসটা দেখবেন, এগুলো আমরা খুব কমনলি পাই। এই জিনিসগুলো আপনারা যারা সার্জারি মানে ফাইনাল ইয়ারে আছেন তারা সার্জারিতে গেলে এই সম্পর্ক অনেক বেশি জানতে পারবেন। ফারাঙ্কল, কার্বাঙ্কল, বয়েল, অ্যাবসেস, এইসব জিনিস আপনাদের জেনারেল সার্জারির মধ্যে খুব ভালো করে পড়ানো হয়। তো যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছেন তারা জেনারেল সার্জারির এই পার্টগুলো একটু ভালো করে পড়বেন, এটা আপনাদের ডার্মাটোলজিতেও কাজে লাগবে। কারণ এই জিনিসগুলো আপনারা ডার্মাটোলজিতেও ডিল করবেন, আপনারা যদি সার্জারিতে কেয়ার করেন সার্জারি আলারাও এই জিনিসটা ডিল করে আর কি। তাহলে একটু খেয়াল করেন, ফারাঙ্কলের অল্টারনেটিভ নেম হলো বয়েল। এখন এই বয়েলটা কী হয়, এটা হলো হেয়ার ফলিকল, সিঙ্গেল হেয়ার ফলিকলকে টার্গেট করে। সিঙ্গেল হেয়ার ফলিকলে আমার কী হয়, এই স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়ে ইনফেকশন হয় এবং সেটা কী হয়, ফুলে দেখেন যেরকম টেন্ডার হয়, এটা অলওয়েজ টেন্ডার, মনে রাখবেন এখানে অনেক বেশি ব্যথা হয় এবং সিঙ্গেল হেয়ার ফলিকল টার্গেট করে এবং সেখানে কী হয়, এরকম রাউন্ড টেন্ডার একটা নোডিউল ফর্মেশন করে। তো এটা দেখতে কেমন, এটা নোডিউল মোর দ্যান 1 সেন্টিমিটার, সো এটা একটা নোডিউল ফর্মেশন করছে। তাহলে এখন একটু ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে একটু দেখেন, আরেকটা জিনিস মনে রাখবেন কীভাবে চিনবেন। দেখেন এখানে একটা মাঝখানে একটা কালো ডট দেখা যাচ্ছে, তাই দেখেন ছবিতে দেখেন একদম একটা পাংটামের মতো একটা মুখ দেখা যাচ্ছে, যেখানে মনে হচ্ছে একটা কালো ডট এরিয়া ফুল স্টপের মতো, এটাকে বলে সেন্ট্রাল নেক্রোসিস। এবং এর আশপাশটা দেখেন একটু হলুদ হলুদ, তার মানে ওখানে পাস ফর্মেশন হয়ে আছে, সাপুরেশন হয়ে গেছে, ঠিক আছে। পাস ফর্মেশন করে এখানে সাপুরেশন হয়ে আছে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়ে হবে, একটা হেয়ার ফলিকলে হবে এবং সেটা টেন্ডার, সেখানে একটা সেন্ট্রাল নেক্রোসিস থাকবে এবং সেখানে কী হবে, সাপুরেশন থাকবে। এই কয়টা জিনিস ডেফিনেশনের মধ্যে মনে রাখবেন, এই কয়টা জিনিস হলো এখানকার বুলেট পয়েন্ট, এটাই ক্লিনিক্যাল ফিচারের মধ্যে গেলে আপনি পাবেন। এটা একটা অ্যাকিউট কন্ডিশন, অর্থাৎ এটা অল্প কয়েকদিনের মধ্যে হবে আবার সেরেও যাবে। এটা একটা রাউন্ড, এটা দেখতে গোলাকার, এটা কি টেন্ডার, এখানে প্রচুর পরিমাণ ব্যথা থাকবে, অল সার্কামস্ক্রাইবড, তার মানে আপনি খুব সুন্দর করে এটার মার্জিনটা দেখতে পারবেন, একটা গোলাকার একটা পেরিফলিকুলার নোডিউল এবং কি একটা নোডিউল এবং কি আছে পেরিফলিকুলার, কারণ এখানে একটা ফলিকল আছে, এই যে ফলিকলে হয়েছে যেহেতু সেই কারণে এটাকে বলা হয় পেরিফলিকুলার নোডিউল। সেন্ট্রাল সাপুরেশন, মাঝখানে কি হয়েছে, নেক্রোসিসে কালো হয়ে গেছে, জায়গাটা পচে নষ্ট হয়ে গেছে। এবং এটার কমন সাইড কোথায়, নেপ অফ দ্য নেক। এই নেপ অফ দ্য নেকে ফারাঙ্কাল কার্বাঙ্কল খুব কমনলি পাবেন, নেপ অফ দ্য নেক। এটা আরও কোথায় কোথায় হয়, অ্যাক্সিলাতে হয়, এছাড়া কোথায় হয়, বাটকে হয়, তারপর আছে অ্যানোজেনিটাল রিজিয়ন। এই সব জায়গাতে কেন হয়, কারণ এখানে হেয়ার ফলিকল বেশি থাকে। নেক অফ দ্য নেপ, অ্যাক্সিলাতে আমার হেয়ার ফলিকল থাকে, ঠিক আছে, বাটক্সে আমার হেয়ার ফলিকল থাকে। এরপরে কি আছে, অ্যানোজেনিটাল রিজিয়ন, আমাদের জেনিটাল রিজিয়নের আশপাশে প্রচুর পরিমাণে হেয়ার ফলিকল থাকে, ওই হেয়ার ফলিকলগুলোকে এইখানে টার্গেট করে। তো এই সব জায়গায় আমার কি হয়, ফারাঙ্কলটা সব থেকে বেশি হয়। এটা কাদের ক্ষেত্রে বেশি হয়, যাদের ডায়াবেটিস আছে, যারা ম্যাল নিউট্রিশনে ভুগতেছে এবং যাদের ইমিউনো সাপ্রেশন আছে। তো ডায়াবেটিস থাকলে আসলে ইমিউনো সাপ্রেশন অটোমেটিক হয়ে যায়, ডায়াবেটিস রোগীরা আলটিমেটলি ম্যাল নিউট্রিশনেও ভোগে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে যায়। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, টেন্ডার ফলিকুলার অ্যাবসেস এবং সেন্ট্রাল নেক্রোসিস এবং স্টেফিলোকক্কাস অরিয়াস, এদের ক্ষেত্রে কী হয়, ফারাঙ্কল। এটা হলো আমার এসবিএ ক্লু। এখন আসেন কার্বাঙ্কলের ক্ষেত্রে। এই ফারাঙ্কল আর কার্বাঙ্কল দেখতে অনেকটা একই রকম, কিন্তু কার্বাঙ্কলের ক্ষেত্রে মনে রাখবেন এখানে মাল্টিপল হেয়ার ফলিকল টার্গেট করবে, ওখানে সিঙ্গেল, এখানে মাল্টিপল। তাহলে মাল্টিপল হেয়ার ফলিকল যখন টার্গেট করবে তার মানে এখানে মাল্টিপল ফেস থাকবে, মুখ থাকবে, দেখেন এই যে ছোটো ছোটো মুখ। আমরা কার্বাঙ্কলের ক্ষেত্রে সিঙ্গেল মুখ দেখে আসছি, এই যে একটাই মুখ। আর ফারাঙ্কলের ক্ষেত্রে সিঙ্গেল মুখ দেখে আসছি। কার্বাঙ্কলের ক্ষেত্রে দেখেন মাল্টিপল, অনেকগুলো ডট 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 এরকম পাস্টুলার মুখ এখানে দেখতেছেন। তো এইটা হলো কার্বাঙ্কল, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, 2 or more কনফ্লুয়েন্ট ফারাঙ্কল। দেখেন ফারাঙ্কলের কথা এখানে চলে আসছে, তার মানে 2 বা ততোধিক ফারাঙ্কল মিলে কার্বাঙ্কল তৈরি হয়। এবং ক্লাস্টার মানে হলো একসাথে অনেকগুলো একসাথে জড়ো হয়ে আমার এই কার্বাঙ্কলটা ফর্মেশন করবে। তো একসাথে জড়ো হওয়া মানে কি, মাল্টিপল হেয়ার ফলিকল এখানে মিলে একটা কী করছে, আমার এই কার্বাঙ্কলটা ফর্মেশন করতেছে, সেটাকে ক্লাস্টার বলি আর কি। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কী পাবেন, এই যে মাল্টিপল কনফ্লুয়েন্ট ফারাঙ্কল, এটা ইন্টেন্স এবং ডিপ ইনফ্লামেশন। এটা ফারাঙ্কলের মতো শুধু উপরে থাকে না, এটা ডিপ থেকে আমার মানে তৈরি হয়। এবং এটাও আমার লার্জ এবং টেন্ডার, এটা ফারাঙ্কলের থেকে দেখতেও বড়, আকার আকৃতিও বড় এবং নিচ থেকে এটা আসে আর কি, ডিপ স্ট্রাকচার থেকে অ্যারাইজ করে। এবং এটাও কি, এখানেও আমাদের ব্যথা থাকবে, টেন্ডার থাকবে। এটাও কোথায় হয়, নেপ অফ দ্য নেক, শোল্ডার, হিপ, এই সব জায়গায় কার্বাঙ্কলটা খুব কমনলি হয়। এবং কি থাকে, এখানে মাল্টিপল ডিসচার্জিং পয়েন্ট অথবা হেড। দেখেন এখানে যে পয়েন্ট, কতগুলো ডিসচার্জিং পয়েন্ট, এই সবগুলোর মুখের মধ্যে পুজ জমে আছে, পাস্টুলার। তো এই যে মাল্টিপল ডিসচার্জিং পয়েন্ট অথবা হেড কিন্তু আমার কিসের মধ্যে থাকবে, এই কার্বাঙ্কলের ক্ষেত্রে কিন্তু আমার থাকবে, ঠিক আছে। স্ক্যারিং ইজ ইউজুয়াল, এটা হিল হয়ে যাওয়ার পর এখানে স্ক্যার রেখে যাইতে পারে। এবং এখানে নেক্রোসিস এবং ডিসচার্জ তো দেখতেইছেন, ছবির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে নেক্রোসিস হয়ে আছে এবং ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে।
এরপরে কী হয়, কাদের ক্ষেত্রে হয়, এটা হলো মিডিল এজড ম্যান, ডায়াবেটিস মেলাইটাস, একই জিনিস একই মানুষের ক্ষেত্রে হতে পারে আর কি। এখানে কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্স আগের দুইটা টপিক যদি ভালো করে বুঝেন তাহলে ডিফারেন্সটা খুব ইজিলি করতে পারবেন। এখানে সিঙ্গেল ফলিকল, এখানে মাল্টিপল ফলিকল, এখানে সিঙ্গেল অ্যাপসেস, এখানে কনফ্লুয়েন্ট বা মাল্টিপল অ্যাপসেস। এটা হিল হয়ে যায়, এটা হেড থাকে, এখানে মাল্টিপল হেড থাকে, এখানে ইনফ্লামেশন লোকালাইজড, এখানে ডিপ, যেহেতু এটা ডিপ স্ট্রাকচার থেকে অ্যারাইজ করতেছে এখানে মানে ইনফ্লামেশনটাও ডিপ ইনফ্লামেশন হবে। এখানে আনুষঙ্গিক আরও কিছু মানে সিমটমস থাকে, এখানে বেশি মানে খারাপ সিমটমসগুলো থাকে আর কি। স্ক্যারিং, এখানে স্ক্যারিং কমন, এখানে ডায়াবেটিসের সবথেকে বেশি থাকে, ঠিক আছে। ফারাঙ্কল ডায়াবেটিস না হলেও হতে পারে, কিন্তু কার্বাঙ্কাল দেখা যাচ্ছে যে এখানে ডায়াবেটিস নর্মালি থাকেই, শতকরা 90% মানুষের ক্ষেত্রে কার্বাঙ্কালের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে আর কি। নেক্সট যেটা আছে সেটা হলো সেলুলাইটিস। এই সেলুলাইটিস কথাটা আমি আগে বলছিলাম, তো এখানে ছবি দেখাতে পারি নাই, তো এইখানে একটু ছবি দেখেন, এই যে আমার একটা লোয়ার লেম্বের দেখেন একটা এরিয়া ধরে অনেক বেশি ইরাইথ্রেমাটাস হয়ে আছে, মনে হচ্ছে একদম নিউলি ইনফ্লামেটেড একটা এরিয়া। তো ইনফ্লামেশনের সাইনের মধ্যে আমরা অনেকগুলো সাইন পড়ছি, ক্যালোর, রুবোর, ডলর টিউমার, ফাংশুয়ালেসিয়া। তো এই যে ক্যালোর, রুবোর এবং মানে ডোলোর, তো ক্যালোর, রুবোর এইগুলো আমরা দেখে আসছি। তো ক্যালোরের ক্ষেত্রে দেখেন ওইখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনফ্লামেশন হওয়ার পরে প্রথমে কী হয়, জায়গাটা একটু লাল হয়, তারপর জায়গাটা ফুলে যায়, জায়গাটা গরম হয়, তারপরে সেখানে মানে ইনফেকশন হয় আর কি। এখন এইটাও আমার একটু খেয়াল করেন ডেফিনেশনের মধ্যে, এটা হলো অ্যাকুউট ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে অ্যাকুট ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কারণে অর্থাৎ এখানে আমার ইনফ্লামেশনের সাইন সিমটমস আছে, অর্থাৎ লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এগুলো সেলুলাইটিসের মানে ফিচার্সের মধ্যে আপনি পাবেন। এখন একটু খেয়াল করেন যেটা আমার কোথায় হয়, সাবকিউটেনিয়াস টিস্যু এবং ডিপার ডার্মিস। তার মানে সাবকিউটেনিয়াস টিস্যুতে হয় এবং ডিপ ডার্মিসে হয়। তাহলে আমার প্রথমে হলো এপিডার্মিস, তারপরে ডার্মিস, ডার্মিসের আপার ডার্মিসের পরে আছে ডিপার ডার্মিস। তো ডিপার ডার্মিসে হয় এবং তার নিচে থাকে সাবকিউটেনিয়াস টিস্যু অথবা সাবকিউটেনিয়াস ফ্যাট। তার মানে অনেক নিচ থেকে আমার সেলুলাইটিসটা ডেভেলপ করা শুরু করে। এবং যখন হয় এটা কোন ধরনের গ্রুপের ব্যাকটেরিয়া দিয়ে করে, দেখেন স্টেফিলোকক্কাস দিয়ে হইতে পারে, স্টেফাইলোকক্কাস দিয়ে হইতে পারে, দুই ধরনের ব্যাকটেরিয়া আমার এখানে দায়ী। এবং ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে গেলে দেখবেন এখানে আমার সব ইনফ্লামেশনের সাইন সিমটমস পাবেন। একটা প্রথম কথা হলো ইল ডিফাইন্ড ইরাইথ্রেমা। ইল ডিফাইন্ড কারণ কি, আপনি এখানে দেখেন খুব সুন্দর করে মার্জিন খুঁজে পাচ্ছেন না, দেখে মনে হচ্ছে এখানে নর্মাল স্কিন, এখানে আমার আবার অ্যাবনর্মাল স্কিন। তার মানে দুইটার মধ্যে আপনি খুব ভালো করে ডিফারেন্সিয়েট করতে পারছেন, একটু ক্লিন কাট মার্জিন না এখানে, যার কারণে এটাকে বলা হয় ইল ডিফাইন্ড ইরাইথ্রেমা হবে। ইরাইথ্রেমা মানে যেরকম লাল কালার হয়ে গেছে, লালচে হয়ে গেছে, মনে হবে এখানে ব্লাড অ্যাকুমুলেশন হয়ে একটা রেডিশ কালার হয়ে গেছে, এটাকে বলে ইরাইথ্রেমা। তাহলে ইল ডিফাইন্ড ইরাইথ্রেমা পাবেন। এবং এই জায়গাটা কেমন থাকবে, গরম, হিট, এবং এই জায়গাটা কী হবে, ফুলে যাবে, সোয়েল করবে, এবং পেইন এবং টেন্ডারনেস, এখানে ব্যথা থাকবে, এখানকার ফাংশন নষ্ট হয়ে যাবে। এবং এটা কমনলি কোথায় হয়, যে লোয়ার লিম, এই ছবিটাও দেখেন লোয়ার লিম। তাহলে সেলুলাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স আর ইনফ্লামেশনের সাইন সিমটমস একই জিনিস। প্রিডিসপোজিং ফ্যাক্টর, এটা কাদের ক্ষেত্রে হয় বা কী কারণে হয়, পোর্টাল অফ এন্ট্রি, দেখেন টিনিয়া পেডিস, যাতে টিনিয়া পেডিসের কারণে আমার স্কিনের একটা লেশন তৈরি হবে, সেখান থেকে আমার এই ব্যাকটেরিয়াগুলো এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে আমার সেলুলাইটিস ডেভেলপ করবে। এরপরে দেখেন ভেরিকোজ লেগ আলসার, যাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন হয়ে যায় পায়ে, অর্থাৎ প্রচুর পরিমাণ ব্লাড অ্যাকুমুলেশন হয়ে থাকে অনেকক্ষণ করে, অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি হতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, তারপর ট্রমা, যে কোনো ধরনের সিঙ্গেল ট্রমা অথবা সিম্পল ট্রমাতে স্কিনের যখন লেয়ারগুলো ব্রেক করে সেখানে আমার কী হয়, ইনফেকশনগুলো এন্ট্রি করার সুযোগ পাই, সেখান থেকে আমার পরবর্তীতে সেলুলাইটিস ডেভেলপ করে। এখন দেখেন ইরাইসিপিলাসের ছবি, এই ছবিটা আমরা আগেও দেখে আসছি, এখন আমরা একটু ভালো করে দেখব। এটা হয় কোথায়, সুপারফিশিয়াল ডার্মিস এবং সুপারফিশিয়াল লিমফ্যাটিক্সের। তাহলে এটা আমার যেহেতু সব থেকে বেশি হয় ফেস এবং পায়ে, অর্থাৎ মুখে এবং পায়ে এই জিনিসটা সব থেকে বেশি হয়, কারণ এখানে আমার ডার্মিসটা সুপারফিশিয়াল এবং পাতলা ডার্মিস, এবং এখানে লিমফ্যাটিক্সেরও অনেক বেশি লিমফ্যাটিক ড্রেনেজ থাকে। এবং এখানে হয় কাদের ক্ষেত্রে, দেখেন গ্রুপে স্টেফিলোকক্কাস, অর্থাৎ স্টেফিলোকক্কাস পায়োজেন্দি, এটা সব থেকে বেশি হয়। একটা ব্যাকটেরিয়ার নাম যদি মনে রাখেন আপনারা এটার ক্ষেত্রে, তাহলে মনে রাখবেন ইরাইসিপিলাসের একমাত্র এবং একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া যদি এসবিতে আসে সেটা হলো স্টেফিলোকক্কাস পায়োজেন। স্টেফিলোকক্কাস পায়োজেন দিয়ে আমার কী হয়, ইরাইসিপিলাস হয়। এখন আসেন ক্লিনিক্যাল ফিচার্স, দেখেন ব্রাইট রেড ইরাইথ্রেমা, এটা খুব লাল, এখানকার নর্মাল স্কিন দেখেন আর এখানকার স্কিন দেখেন, দুটার মধ্যে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে এইটা বেশি রেডিশ, অর্থাৎ ব্রাইট কালার, এবং এটা হলো ব্রাইট রেড ইরাইথ্রেমা, অনেক বেশি লালচে কালার দেখে মনে হচ্ছে। দেখেন মুখে, এখানে নাকে, এখানে কী হয়েছে, ব্রাইটের একটা ইরাইথ্রেমা ফর্মেশন করছে। এটা ওয়েল ডিফাইন্ড এবং রেজড এজ, তার মানে এটা ওয়েল ডিফাইন্ড কি, দেখেন আপনি বুঝতেছেন যে এই যে একটা সুন্দর একটা মার্জিন, এই মার্জিন দিয়ে আমার কি হয়েছে, ইরাইথ্রেমাটা হয়েছে। এবং দেখেন নর্মাল স্কিনের থেকে এইটা কিন্তু একটু উঁচু, একটু এলিভেটেড, তার মানে এই যে একটা উঁচু একটা এজ আছে, তাহলে একটা রেজড এজ এখানে আপনি পাবেন। তাহলে ওয়েল ডিফাইন্ড এবং রেজড এজ আপনি কোথায় পাবেন, ইরাইসিপিলাসের ক্ষেত্রে পাবেন। এবং এখানে কি থাকবে, পেন, ওয়ার্ম, সোয়েলিং, কারণ কি, এটা একটা অ্যাকিউট ইনফ্লামেশনের কন্ডিশন। এখানে দেখেন এই যে অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখানে অ্যাকিউট ইনফ্লামেশন হবেই। সো সেখানে আপনি পেইন পাবেন, ওয়ার্ম পাবেন, সোয়েলিং পাবেন, এবং সুপারফিশিয়াল লিমফ্যাটিক ইনভলভমেন্ট পাবেন, অর্থাৎ লিম্ফ নোডগুলো এখানে অনেক বেশি এফেক্টেড হবে।
ঠিক আছে, লিম্ফ্যাডেনোপ্যাথি আপনি এখানে পেয়ে যাবেন। এখন একটু ডিফারেন্স করি যে আমাদের সেলুলাইটিস এবং ইরাইসিপিলাসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। সেলুলাইটিসটা হয় আমাদের ডিপার ডার্মিসে অথবা সাবকিউটিনাস টিস্যুদের থেকে আমার অ্যারাইজ করে, ইরাইসিপিলাসটা হয় সুপারফিশিয়াল ডার্মিস এবং লিম্ফ্যাটিক্সে। তাহলে দুইটা জিনিসের মধ্যে দেখেন আমার সুপারফিশিয়াল ডার্মিস হয় ইরাইসিপিলাস, আর ডার্মিসের একদম ভিতরের দিকে অর্থাৎ ডিপার পার্টে হয় আমার সেলুলাইটিস। ঠিক আছে, এবং এখানে আমার লিম্ফ্যাটিক্স ডেভেলপ মানে ইনভলভ করে, এখানে করে না, এটা ওয়েল ডিফাইন্ড, সরি এটা ইল ডিফাইন্ড। সেলুলাইটিস আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কারণ ওখানে ওরকম এজ থাকে না। ঠিক আছে, আমার কি থাকে না, এই যে এটার মতো কোনো রেইজড এজ থাকে না, যার কারণে আমরা অত ভালো করে ডিফারেন্সিয়েট করতে পারি না। কিন্তু ইরাইসিপিলাস ওয়েল ডিফাইন্ড, কারণ কি ওখানে যে রেইজড একটা এজ থাকে, যার কারণে আমরা কি করতে পারি, ওইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এটা হয় কাদের দিয়ে, স্টেফাইলোকক্কাস দিয়ে, আর এটা কি হয় গ্রুপে স্টেফাইলোকক্কাস। এটা কমন সাইট কোথায়, এটা কমন সাইট হলো লেগস, পায়ে হয়, আর এটা ফেস এবং লেগস দুই জায়গায় হয়। তাইলে সেলুলাইটিসকে কখনো মুখে হয় না, ইরাইসিপিলাসকে কখনো মুখে হয়, হ্যাঁ। সেলুলাইটিস ইরাইসিপিলাসকে লেগে হয়, হ্যাঁ। তার মানে দুইটার কমন সাইট হলো লেগ, আর ইরাইসিপিলাস শুধুমাত্র ফেসে হয়, জিনিসটা মনে রাখবেন। এরপরে দেখেন সেটা হলো ইরাইথ্রাজমা। তাহলে ইরাইথ্রাজমা দেখবেন এই জিনিসগুলো ওই আমার আগের একটা ছবিতে দেখে আসলাম, ব্রেস্টের একটা ছবি। এটা কি হয়, নর্মালি সব ভাঁজগুলোতে হয়, আমার বডির যে এরিয়াগুলো একটু ভাঁজ থাকে আর কি, অর্থাৎ চিপায় কোনো একটা লেয়ার সাথে আরেকটা লেয়ার যেখানে লেগে থাকে, স্কিন যখন একটা স্কিনের পোর্শন আর একটা পোর্শনের সাথে যখন লেগে থাকে, ওই লেগে থাকা জায়গাটাতে ঘেমে আমার কি হয়, এই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হয়। এখান থেকে ফাঙ্গাল ইনফেকশনও হইতে পারে, ঠিক আছে, টিনিয়া হইতে পারে এখানে, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিয়াতে যখন হয় তখন সেটার নামকে আমরা বলি ইরাইথ্রাজমা। এটাও কি সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন। কাকে দিয়ে হয়, কর্নিব্যাকটেরিয়াম মাইনোটিসিমাম, এই জিনিসটা মনে রাখবেন, কর্নিব্যাকটেরিয়াম মাইনোটিসিমাম, এই ব্যাকটেরিয়া দিয়ে আমার কি হয়, এরাইথ্রাজমা হইলে দেখবেন ওই জায়গাটা আমার এরকম লাল হয়ে আছে। এবং এইগুলো কোথায় হয় বেশি, এটা আমার এই যে এরকম দেখবেন অ্যাক্সিলাতে হয়, ব্রেস্টের মানে সে হয়, ভাঁজের ভিতরে হয়, এরপরে আমাদের থাইয়ে হয় আর কি, ঠিক আছে, ক্রুরিসে হয় আর কি। এখন এটা দেখে বুঝবেন কীভাবে, এটা অ্যাসিমটোমেটিক, এখানে কোনো রকম সিমটম থাকে না, মাঝে মাঝে চুলকাই, বাট চুলকানিটাও খুব একটা বেশি প্রমিনেন্ট না, এখানে অত বেশি ইচিং বা প্রুরাইটাস এখানে হয় না। এখানে কি হয়, ফ্লেক্সজর্সগুলোতে হয় বেশি, এই যে একটা ফ্লেক্সর আর একটা ফ্লেক্সরের ভাঁজের মধ্যে বেশি হয়। ওয়েল ডিফাইন্ড একটা রেডিশ ব্রাউন প্যাচ, এই যে একটা প্যাচ দেখেন, এই যে ওয়েল ডিফাইন্ড, আপনি বুঝতেছেন যে এইটুকু ধরে আমার এই ইরাইথ্রাজমাটা ডেভেলপ করছে, তার মানে আপনি ওয়েল ডিফাইন্ড, এটা খুব সুন্দর করে বোঝা যায়। এবং এখানে ফাইন স্কেলসও পাওয়া যায়, এখানে একটু খেয়াল করেন, যদি জুম করে দেখা যায়, দেখেন পরবর্তীতে এরকম স্কেলস বের হয়েছে, দেখেন সাদা সাদা। তাহলে এটা কিছু মানে ক্রনিক স্টেজের দিকে একটু আগাইলে তখন আমার কি হয়, এখানে স্কেলসও পাওয়া যাবে, এবং সেটা ফাইন স্কেলস, একদম মানে স্লাইটলি মাইনর ছোটো ছোটো স্কেলস আপনি এখানে পাবেন। এটা ডায়াগনোসিস করলে কী পাবেন, এটা উড ল্যাম্পের নিচে যদি আপনি উড ল্যাম্প দিয়ে লাইট মেরে যদি দেখেন, তাহলে এইরকম একটা অ্যাপিয়ারেন্স পাবেন, এই যেটা উড ল্যাম্পের নিচে এরকম ব্লুইশ একটা কালার দেখবেন, কিন্তু মাঝখানের দিকে আপনার এখানে মনে হবে একটা কোরালের মতো পিঙ্ক কালার, একটা কোরাল পিঙ্ক, ঠিক আছে, এটাকে আমরা বলি কোরাল রেড অথবা কোরাল পিঙ্ক ফ্লুরেসেন্স। কেন থাকে এই জিনিসটা, কারণ এই যে ব্যাকটেরিয়াটা আছে আমার, যে কর্নিব্যাকটেরিয়াম মাইনোটিসিমাম, এই কর্নিব্যাকটেরিয়াম মাইনোটিসিমাম আমার পরফাইরিন নামে এই জিনিসটা তৈরি করে। এই পরফাইরিনটা আমার উড ল্যাম্পের নিচেই পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স করে, ঠিক আছে। তার মানে দেখতে মনে হয় কেমন, কোরাল রেড অথবা কোরাল পিঙ্ক ফ্লুরোসেন্স। এটা হলো একমাত্র ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার একদম ইজিয়েস্ট ওয়ে। তার মানে আপনার চেম্বারে যদি কোনো পেশেন্ট ইরাইথ্রাজমা নিয়ে আসে, আপনার কাছে যদি একটা উড ল্যাম্প থাকে, আপনি উড ল্যাম্পটা লাইট মেরে দেখবেন, অন্ধকার রুমে একটা উড ল্যাম্পের লাইট মেরে দেখবেন যে দেখতে এইরকম লাগবে, মাঝখানটা দেখেন এরকম রেডিশ, ঠিক আছে, আর সাইডে দেখবেন ব্লু। তো যার কারণে এটাকে আমরা বলি কোরাল রেড অথবা কোরাল পিঙ্ক ফ্লুরোসেন্স, ঠিক আছে। এখন এই সবের ক্ষেত্রে আপনি কী ট্রিটমেন্ট দিবেন, ট্রিটমেন্ট আপনি পারপাসে দেবেন, দেখেন মাইকোনাজল। সো মাইকোনাজল কী জিনিস, একটা অ্যান্টিফাঙ্গাল। তাহলে আমি একটু আগে বলছি যে আমাদের এই চিপাই চাপাই আমাদের ফাঙ্গাসও এফেক্ট করতে পারে, এই চিপাই চাপাই আমার ব্যাকটেরিয়াও এফেক্ট করতে পারে। তার মানে আপনি দুইটাই দিতে পারেন, যে টপিক্যাল অ্যাজল দিয়ে দিলেন, যে এটা যদি ফাঙ্গাসের কারণে হয়ে থাকে আপনি সেটাও কভার করবে, আপনি ব্যাকটেরিয়ালও দিয়ে দিলেন, যদি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে ব্যাকটেরিয়াও কভার করবে। তার মানে আপনি দুইটাই আপনি লোকালাইজড বা টপিক্যাল হিসেবে দিতে পারেন। আর আপনার যদি এক্সটেন্সিভ হয়ে যায় তখন আপনি অবশ্যই ওরাল অ্যান্টিবায়োটিক দিবেন অথবা ওরাল অ্যান্টিফাঙ্গাল দিবেন, ঠিক আছে। তবে যে কোনো একটা দিবেন, যদি সেটা কাজ না করে তখন অল্টারনেটিভটা দিবেন, দুইটাই একসাথে না দেওয়াই ভালো, এতে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যেতে পারে পরবর্তীতে। এখন আসেন একথাইমার কথা আমি বলছিলাম যে এখানে পাঁচটা একটা আলসার পাওয়া যায় বা সসার শেপড আলসার। তো দেখেন এইখানে আমি যদি আঘাত করি তো আমার আঘাতের জায়গাটা কী হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, আর সাইডটা উঁচু হয়ে গেছে।
তো নরম মাটির মধ্যে যখন আপনি আঘাত করবেন তো কী হবে, ওই জায়গাটা গর্ত হয়ে যাবে আর সাইডটা কী হবে, একটু উঁচু হয়ে যাবে। তো এটাকেই বলা হয় পাঞ্চড আউট আলসার অথবা সসার শেপ আলসার। এটা পাবেন কোথায়, এই ইরাইথেমাতে। তাহলে ইরাইথেমা এখানে আমার ডিপ ফর্ম অফ দ্য ইম্পেডিগো, তার মানে ইম্পেডিগো হইলে এখানে আমার ফোস্কার মতো পড়ে, কিন্তু ডিপ ফর্ম, কারণ আলসারটা অনেক গভীরে চলে যায়। এই জন্য এটাকে বলা হয় ডিপ ফর্ম অফ ইম্পেডিগো প্রডিউসিং অ্যান আলসার বিনিথ অ্যান এক্সুডেটিভ ক্রাস্ট। এখানেও আমার এক্সুডেটিভ ক্রাস্ট থাকে, এই যে দেখেন কালো কালো আছে, এটাও একটা ক্রাস্ট। এই ক্রাস্টটাকে উঠাই ফেললে এখানেও একটা ইরাইথেমাটাস বেস পাবেন। ঠিক আছে, তাহলে এটা কে দেহ করে বা কারা করে, এরা এই জিনিসটা করে স্টেফাইলোকক্কাস অরিয়াস এবং স্টেফিলোকক্কাস পায়োজেন, এই দুইটা ব্যাকটেরিয়া দিয়ে আমার কী হয়, একথাইমা হয়। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে গেলে আপনি কী পাবেন, এখানে দেখবেন যে স্টার্ট অ্যাজ এ ভেসিকল এবং পাস্টুল। তাহলে এটা কিন্তু আমার স্টার্টিং স্টেজ না, এটা ক্রনিক স্টেজ অথবা হিলিং স্টেজে আছে। তাহলে শুরুর দিকে আমার একটা ভেসিকল থাকবে, ওই বুলাস এম্পেডিকোর মতো একটা ভেসিকল থাকবে, ঠিক আছে, ফোস্কার মতো একটা ভেসিকল থাকবে। তারপর আস্তে আস্তে কী হয়ে যাবে, সেখানে থিক অ্যাডারেন্ট ক্রাস্ট ফর্মেশন করবে, পরবর্তীতে আলসার হয়ে যাবে এবং ওই মানে ক্রাস্টের নিচে আলসার ডেভেলপ করবে, এবং যখন আপনি ওই ক্রাস্টটা উঠাই ফেলবেন তখন এই যে পাঞ্চড আউট একটা আলসারের মতো মুখ থাকবে, এবং কী হবে, হিল হয়ে যাবে স্ক্যার রেখে। এই যে এত গর্ত হয়ে আপনার ক্ষতটা হয়েছে, এটা আপনার কোনো দাগ না রেখে যাবে না এখান থেকে, তার মানে এখানে একটা স্ক্যার আপনাকে রেখেই যাবে। তাহলে একথাইমাতে স্কার থাকে, বুলাস ইম্পেডিগোতে অথবা নন বুলাস ইম্পেডিগোতে কোনো স্কার থাকে না। তাহলে ওইটাও আমার বুলাস ডিজিজ, এটাও আমার বুলাস ডিজিজ। এই বুলাস ডিজিজে স্কার থাকবে, অর্থাৎ একথাইমাতে স্কার থাকবে, ওই মানে এম্পেডিগো বা নন বুলাস এম্পেডিগোতে আমার কোনো স্কার থাকবে না। এটা কাদের ক্ষেত্রে হয়, ওই একই জিনিস, ওদের মতোই আর কি। এখানে পুরো হাইজিন যারা মানে হাইজিন মেনটেন করে না, ম্যাল নিউট্রিশন বা কোনো কারণে ট্রমা অথবা বিভিন্ন রকম ড্রাগের মিস ইউজের কারণে কী হতে পারে, ড্রাগ রিয়াকশন করার কারণে আমার কী হতে পারে, একথাইমা ডেভেলপড করতে পারে। এখন আমরা একটু সামারি করি, এতগুলো জিনিস আমরা পড়লাম, তাহলে এখন আমাদের একটু মনে রাখা লাগবে। তাহলে ফারাঙ্কলটা একটা সিঙ্গেল ফলিকলের মধ্যে হয়েছিল, তাহলে সিঙ্গেল ফলিকুলার অ্যাবসেস এবং এখানে সেন্ট্রাল নেক্রোসিস, একটা কালো একটা পিন পয়েন্ট জায়গা থেকে বুঝবেন ওটা ফারাঙ্কল। কার্বাঙ্কল, মাল্টিপল ফারাঙ্কল মিলে হয় কার্বাঙ্কল। তাহলে কনফ্লুয়েন্ট ফারাঙ্কল এবং মাল্টিপল হেড, ফারাঙ্কলে একটা হেড, কার্বাঙ্কলে মাল্টিপল হেড। সেলুলাইটিস হয় কি ইল ডিফাইন্ড ইরাইথ্রেমা, তার মানে এটা আমার কোথা থেকে হয়, ডিপ ডার্মিস থেকে হয়, আর একটা হলো সাবকিউটেনিয়াস ফ্যাট, ওই জায়গা থেকে অ্যারাইজ করে এবং উপরের স্কিনটা লালচে হয়ে থাকে। অ্যাকিউট ইনফ্লামেশনের সকল সাইন সিমটমস আমরা তখন সেলুলাইটিসের মধ্যে আমরা পাই, এবং ওটার মার্জিন আলাদা করা যায় না। অর্থাৎ আমার এইখানে যদি হয়, আমার নর্মাল স্কিন কোথায় শেষ হয়েছে আর কোথায় আমার এই সেলুলাইটিস শুরু হয়েছে, এটা ভালো বোঝা যায় না, যার কারণে ইল ডিফাইন্ড থাকে। ইরাইসিপ্লাস মুখে হয়, দেখছিলাম আমরা একজন বৃদ্ধ মহিলার ছবি, মুখে হয়, এবং মার্জিনটা কেমন থাকে, এজটা থাকে একটু রেস্ট, উঁচু একটা মার্জিন থাকে, যার কারণে আমরা খুব সুন্দর করে একটা ডিফাইন করতে পারি যে এই জায়গাটুকুর মধ্যে আমার ইরাইসিপ্লাস হয়েছে, যার কারণে এটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড মানে রেস্ট এস এখানে আমার প্রেজেন্ট থাকে। এরপর হচ্ছে ইরাইথ্রাজমাতে কী হবে, উঠলে আমাদের লাইট মেরে দেখলে আমার কোরাল রেড পাবো, ঠিক আছে, এটা বগলে হয়, ব্রেস্টের নিচে হয়, আমাদের রানের চিপাই চাপায় হয়, এই জিনিসটাকে আমরা বলি ইরাইথ্রাজমা। এটা কি হইতে পারে, ফাঙ্গাস দিয়ে হইতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে। এরপরে যেটা আছে সেটা হলো একথাইমাস, যেখানে আমার মনে হচ্ছে ঘুষি মেরে দিয়েছে, আমি যেটা বললাম মনে হবে যে ঘুষি মেরে দেওয়া হয়েছে, প্রথমে একটা ব্লাসের মতোই থাকবে, কিন্তু পরবর্তীতে মনে হবে যে একজন ঘুষি মারছিল, তার কারণে ওই সসার শেপড অথবা পাঞ্চড আউট আলসার এখানে আমার প্রেজেন্ট থাকবে। তাহলে একথাইমা আমরা এই জিনিসগুলো বুঝলাম, ফারাঙ্কল, কার্বাঙ্কল, সেলুলাইটিস, ইরাইসিপ্লাস, ইরাইথ্রাজমা, একথাইমা, এই জিনিসগুলো আসলে আমরা এখন বুঝতে পারছি। ছবি দেখে আমরা বুঝছি কার ক্ষেত্রে কোন ধরনের ক্লিনিক্যাল ফিচার হয়, এটা আমরা বুঝছি। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট সবার ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল, টপিক্যাল দিবেন, যদি টপিক্যালে কাজ না হয়, যদি অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে যায় তখন আপনারা ওরাল অ্যান্টিবায়োটিক দিবেন। এই সব ক্ষেত্রে নর্মালি ফ্লুকোলক্সাসিলিন অথবা এরাথ্রোমাইসিন এগুলো ভালো কাজ করে। এই জিনিসগুলো হলো ট্রিটমেন্ট। এবার আসেন, এই যে আমরা প্রথমে একটা জিনিস পড়ে আসছিলাম যে স্টেফাইলোকক্কাল স্কেলের স্কিন সিনড্রোম ভার্সেস টক্সিক শক সিনড্রোম, এই দুটো জিনিস আমরা একটু ভালো করে একটু খেয়াল করি। এটা আমার স্টেফাইলোকক্কাস দিয়ে হয়, আর এটা হলো আমার স্টেপ্টোকক্কাস দিয়ে হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে এটা হয় স্টেফাইলোকক্কাস অরিয়াস, এটা স্টেপ্টোকক্কাস অরিয়াস দিয়ে হতে পারে, কিন্তু মেইনলি হয় কার দিয়ে, স্টেফাইলোকক্কাস পায়োজিনেস, স্টেপ্টোকক্কাস দিয়ে হয় মেইনলি। তাহলে দুটো জিনিস মনে রাখার ক্ষেত্রে সহজে এই জিনিসটা মনে হবে। নামের মধ্যে আছে স্টেফাইলোকক্কাস, তাহলে যেটা বাদ আছে সেটা হলো স্টেপ্টোকক্কাস। এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং ইয়াং চিলড্রেনের ক্ষেত্রে হয়। আর টক্সিক শক সিনড্রোম এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হয়। টক্সিক শক সিনড্রোম কেন হয়, আসলে এটা টক্সিন ডেভেলপ করে। এখন এটা বিভিন্ন কারণে ডেভেলপ করতে পারে। ধরেন আপনারা মহিলারা যারা পিরিয়ডের সময় কোনো একটা প্যাড যদি বারবার চেঞ্জ না করেন, ওই প্যাড থেকে ইনফেকশন হয়ে, অর্থাৎ যে ট্যাম্পন যেটা আমরা বলি, ওখান থেকে আমার ব্যাকটেরিয়া গ্রো করে তারা টক্সিন মিডিয়েট করে আপনার বডিতে টক্সিক শক সিনড্রোম ডেভেলপ করতে পারে। এরপর ধরেন আপনি অপারেশন করছেন, কোনো একটা জায়গায় উন্ড হয়ে আছে, সেখানে আপনি ব্যান্ডেজ করে রাখছেন, ওই ব্যান্ডেজ থেকেও পরবর্তীতে ব্যাকটেরিয়া ডেভেলপড হয়ে ব্যাকটেরিয়া গ্রো করে সেখানে আপনার টক্সিক শক সিনড্রোম করতে পারে। অনেক দিন ধরে ক্যাথেটার ঢুকায় রাখছেন, যে কোনো ডিজিজের হোক বা যে কোনো পারপাসেও ক্যাথেটার রয়েছে, ওই ক্যাথেটার দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে আপনার বডিতে টক্সিক শক সিনড্রোম করতে পারে। নেজাল প্যাকিং, ধরেন আপনি নাকের মধ্যে অপারেশন করছেন, পলিপাসের অপারেশন, অথবা আপনার নাকে এপিস্ট্যাক্সিস আছে, যার কারণে কী হয়, নাকের মধ্যে আপনি নেজাল প্যাক ঢুকায় রাখছেন অনেক দিন ধরে, ওই প্যাক
একটা থাকার কারণে সেখানে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে সেখান থেকে আপনার টক্সিক শক সিনড্রোম করতে পারে। এইগুলো হলো আপনার বিভিন্ন কারণে হয়, যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় অথবা পোস্ট অপারেটিভ পারপাসে এই জিনিসগুলো টক্সিক শক সিনড্রোম ডেভেলপ করে। বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে টক্সিক শক সিনড্রোমটা বেশি ডেভেলপ করে। কিন্তু স্টেফাইলোকক্কাল স্ক্যালডেড স্কিন সিনড্রোম এটা যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। এবং এখানে ইনফেকশনের সোর্সটা কি, নাক, মুখ, চোখ, কান দিয়ে আমার সব থেকে বেশি ঢোকে। এটুকু মনে রাখবেন যে ইএনটি স্পেশালিস্ট যারা আছেন, এই ইএনটির যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো দিয়ে আমার স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়া সব থেকে বেশি ঢোকে। হাসি কাশি দিয়ে আমার এই জিনিসগুলো সব থেকে দ্রুত ট্রান্সমিট হয় এবং কন্টামিনেশন হয় এখান থেকে। এখন এরপরে কি হয়, এরা কি করে, একটা টক্সিন রিলিজ করে। কি টক্সিন? এক্সফোলিয়েটিভ টক্সিন এ এবং বি। আর এরা কি রিলিজ করে? এরা হলো টক্সিক শক সিনড্রোম টক্সিন 1। এই টক্সিনটা দিয়ে আমার টিএসএসএস হয় অথবা টক্সিক শক সিনড্রোম হয়। আর এক্সফোলিয়েটিভ টক্সিন এ এবং বি দিয়ে হয় স্টেফাইলোকক্কাল স্ক্যালডেড স্কিন সিনড্রোম। এটার ছবিও আমরা একটু খেয়াল করব, ছবিটা দেখলে আমরা ভালো বুঝতে পারবো যে এই জিনিসটা কী হয়। এই যে ছবিটা দেখতেছেন এটা হলো আমার স্ক্যালডেড স্টেফাইলোকক্কাল স্ক্যালডেড স্কিন সিনড্রোম, ঠিক আছে। আর এটা যেটা দেখতেছেন এটা হলো আমার টক্সিক শক সিনড্রোমে এরকম সমস্যা হয়। তাহলে দুইটা ছবি ভালো করে বোঝেন, এটা হলো আমার এসএসএসএস আর এটা হলো আমার টিএসএসএস, ঠিক আছে। দেখেন একদম চামড়া উঠে গেছে, স্ক্যালডেড মানে চামড়াটা একদম উঠে যায়, চামড়া চলটা ধরে উঠে যায়। তো দেখেন এখানে আমার কি হয়, স্কিনটাকে যে জেনারেলাইজড একদম পুরো স্কিন ধরে, জেনারেলাইজড স্কিন ধরে যে কোনো জায়গা থেকে এরকম উঠে যায়। আর এখানে কি হয়, ইরাইথেমেটাস র্যাশ হয় প্রথমে, তারপরে এই জিনিসটা শুরু হয়। আমরা এই ছবিটা দেখলে ভালো বুঝবো। এই দেখেন এখানে প্রথমে ইরাইথেমেটাস র্যাশ হয়ে তারপর আমার চামড়াটা ওঠা শুরু হয়। এবং এটা জেনারেলাইজড না, এটা একটা নির্দিষ্ট অল্প একটু জায়গা ধরে হয়। দেখেন এখানে শীট লাইক সুপারফিশিয়াল ডেসকমেশন। এই ছবিটা দেখেন মনে হবে যে এরকম আপনি যদি এইখানে একটা শীট মনে করে এখানে টান দেন এদিকে, দেখবেন যে একদম শীটের মতো চলটা উঠে চলে আসতেছে, একটা লেয়ার উঠে চলে আসবে, ঠিক আছে। দেখে মনে হয় যে সাপ খোলস ছাড়াই যেরকম ওই যে খোলস থেকে বের হয়ে আসে সাপ, ওই স্কিনটাও আমাদের মনে হবে যে এই স্কিনটা উঠে যাচ্ছে, একদম টাচ করলেই পুরো লেয়ারটা আমার শীট লাইক একটা লেয়ারের মতো উঠে চলে আসে, ঠিক আছে। আর এখানে লেস ডেসকমেশন, এখান থেকে অত বেশি এরকম উঠে আসে না। এটা শুরু হয় কোথায় দেখেন, নেক, অ্যাক্সিলা, গ্রোইন। এটা আমার পিছন মানে পিছন দিক থেকে বেশি হয় আর কি, মানে যেই পোর্শনটার উপর আপনারা নর্মালি শুয়ে থাকি বা বসে থাকি এই রিজনগুলোতে। বাচ্চারা তো যেহেতু আমার মানে যেখানে ওয়েট বেয়ারিং এরিয়াগুলো থেকে আমার নর্মালি স্টার্ট করে বেশি। আর টক্সিক শক সিনড্রোম জেনারেলাইজ, এটা যে কোনো জায়গা থেকে হতে পারে আর কি। এখানে নিকোলস্কি সাইন পজিটিভ। নিকোলস্কি সাইন কি, এই ছবিটা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা হলো আমার স্কিনের উপর দেখেন একটা ফোসকা হয়ে আছে, এটা হলো একটা ফোসকা বুলা। তাহলে আপনি বুলার যদি এই এক পাশে চাপ দেন, এই বুলাটা সামনের দিকে প্রোগ্রেস করবে। তার মানে এই যে গোল বোলাটা দেখতেছেন, আপনি যদি এই পাশে প্রেশার দেন এই বোলাটা সামনের দিকে যাবে। এবং সামনে তো স্কিন নর্মাল, ও কী করবো, ওই নর্মাল স্কিন দিয়েই আগাই যাবে, সামনের দিকে আগায় চলে যাবে। তাহলে এইটাকে আমরা বলি নিকোলস্কি সাইন। এখন এই নিকোলস্কি সাইন পজিটিভ কোথায় পাওয়া যায়? পজিটিভ পাওয়া যায় এই যেই স্টেফাইলোকক্কাস স্ক্যালডেড স্কিন সিনড্রোম, এখানে আপনারা কী পাবেন, নিকোলস্কি সাইন পজিটিভ পাবেন। এই যে মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেনের ভিতর দিয়ে স্প্রেয়ার্ড করে, এটা মুখে বা যে কোনো ধরনের মিউকাস মেমব্রেনের মধ্যে এটা খুব ইজিলি স্প্রেয়ার্ড করে। এবং এটা পামেন্স হলেও স্প্রেয়ার্ড করে, আর এটাও পামেন্স হলে স্প্রেয়ার্ড করে। কারণ আমরা যে ছবিটা দেখতেছি দেখেন যেটা হলো পাম, তাহলে পামে যদি করে তাহলে সোলেও অবশ্যই করতে পারে। এখানে হিস্টোপ্যাথোলজি একটা জিনিস আছে, যে আপনি হিস্টোপ্যাথোলজি নিজে দেখলে কী পাবেন, এখানে যে গ্রানুলার লেয়ার অর্থাৎ স্ট্রাটাম যে গ্রানুলোসাম থাকে, গ্রানুলোসাম থেকে এটা সেপারেটেড হয়ে যায়, স্কিনটা গ্রানুলোসাম থেকে সেপারেশন হয়ে যায়, যার কারণে পুরো জিনিসটা শীট লাইক উঠে চলে আসে। আর এখানে আপনি যদি হিস্টোলজি করেন তাহলে এখানে স্পঞ্জিওসিস পাবেন, এখানে নিউট্রোফিল এবং লিম্ফোসাইট কাউন্ট অনেক বেশি পাবেন। অর্থাৎ হিস্টোপ্যাথোলজিতে আপনি নিউট্রোফিল এবং লিম্ফোসাইটের কাউন্ট বেশি পাবেন। সিস্টেমিক ইনভলভমেন্ট, যেহেতু টক্সিক শক সিনড্রোম সেটা আপনি অনেক বেশি মাল্টি অর্গান এটা ইনভলভ করবে। এটা জিআইটি, মাসেল, মিউকাস, কিডনি, লিভার সকল ধরনের অর্গানকে অ্যাফেক্ট করে পেশেন্টকে একদম শকে নিয়ে চলে যেতে পারে আর কি, ঠিক আছে। এবং এটা হইলে পেশেন্ট মারা যায়। অর্থাৎ টিএসএসএফ কী হয়, এটার প্রোগনোসিস পুয়ার, যদি আপনি আনট্রিট করে রাখেন পেশেন্ট শকেই মারা যাবে, ঠিক আছে। এবং এখানে আপনার অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দেওয়া লাগে, অ্যান্টিবায়োটিক তো আমার এক্ষেত্রেও দেওয়া লাগবে, এক্ষেত্রেও দেওয়া লাগবে। কিন্তু এখানে দেখেন, এখানে আপনাকে অ্যাগ্রেসিভ সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, যেই সমস্যার কারণে হইতেছে সেই সমস্যাটাকে ওখান থেকে উইথড্র করতে হবে। উইথড্র করার পরে আপনাকে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে এবং সোর্স কন্ট্রোল, অর্থাৎ যেখান থেকে আপনার এটা সূত্রপাত হয়েছে সেই জিনিসটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। সেটা ঠিক করে তারপর আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে এবং অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হবে। এখানে আপনাকে ফ্লুইড দিতে হবে, কিন্তু এখানে দেখেন ফ্লুইডের রিপ্লেসমেন্ট করতে হবে, কারণ এখানে আমার স্কিনের একটা মেজর পোর্শন ধরে স্কিন লস্ট হয়ে যায়। তাহলে এখন আমার এখানে পার্সপিরেশন হয়, আমরা ফ্লুইড লসের ক্ষেত্রে দেখে আসছে আমাদের স্কিনে কী হয়, পার্সপিরেশন হয় বা সেন্সিবল ওয়াটার লস হয়। তো আমার প্রচুর পরিমাণ এখানে ওয়াটার লস হতে থাকে, তো আমাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করে পেশেন্টকে দিতে হবে, কারণ যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে আমার ওয়াটার লস বেশি, ঠিক আছে।
বা যারা খুব দ্রুত ডিহাইড্রেশনের যদি মানে ডিহাইড্রেটেড না হয়ে যায়, যার কারণে কী হয় ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হয়। তাহলে এই জিনিসটা যদি বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এই জন্য আমার ফ্লুইড রিপ্লেসমেন্টটা খুব দ্রুত দেওয়া লাগে। আর টক্সিক শক সিনড্রোম যেহেতু এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়, আপনি যদি মানে কস্টটা ধরতে পারেন, কস্টটা যদি এলিমিনেট করতে পারেন এবং যদি অ্যাগ্রেসিভলি অ্যান্টিবায়োটিক ফ্লুইড দিতে পারেন, পেশেন্ট বাঁচবে। তা না হলে প্রগনোসিস আমার এটার প্রগনোসিসও খারাপ, কিন্তু এটার প্রগনোসিস বেশি খারাপ। ট্রিটমেন্ট করলে এটা খুব দ্রুত ভালো হয়, ট্রিটমেন্ট করলে এটাও ভালো হয়, কিন্তু যত দ্রুত ট্রিটমেন্ট করবেন এটা তত দ্রুত ভালো হবে, যত লেটে করবেন এটার ট্রিটমেন্ট দিলেও তখন তত খারাপ হবে। নেক্সট যে জিনিসটা আছে সেটাকে আমরা বলি অ্যাক্টিনোমাইকোসিস। অ্যাক্টিনোমাইকোসিসটা দেখতে খুব বিচ্ছিরি একটা জিনিসের মতো লাগে, অর্থাৎ এখানে আপনি লাম্পি জ দেখেন, এই লোকটার মুখের দিকে তাকান, আপনি দেখলে বুঝবেন যে মুখের এক পাশে যেরকম লাম্পের মতো হয়ে আছে, ঠিক আছে, লাম্প জেনারেট করে একটা মুখের আকৃতির বিকৃত আকৃতি করে রাখছে। এখন এটাকে বলা হয় অ্যাক্টিনোমাইকোসিস। এটা কোন ধরনের ব্যাকটেরিয়া দেয়? অ্যাক্টিনোমাইসিস স্পেসিস দিয়ে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার কমনলি পাওয়া যায় যেটা, সেটা হলো অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি। এটা ইসরায়েলি সবার প্রথমে পাওয়া গেছে, মনে রাখবেন ইসরায়েল মানেই খারাপ, তো এই অ্যাক্টিনোমাইকোসিস দেখতেও খারাপ। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন এইভাবে। এটার প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? এটার যাদের ডেন্টাল ইনফেকশন, পুর ওরাল হাইজিন, এরপর কোনো ধরনের ট্রমা সার্জারি অথবা আইইউডি, ঠিক আছে, যারা ইন্ট্রাউটেরিয়ান ডিভাইস ইউজ করে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পেলভিক অ্যাক্টিনোমাইসিস হয়। আর এমনি মুখের ক্ষেত্রে যেটা আছে, এখন এদের আবার টাইপ আছে, 3 ধরনের টাইপ আছে। একটা হলো সার্ভাইকাল বা সার্ভাইকোফেশিয়াল, একটা হলো থোরাসিক, আর একটা হলো অ্যাবডোমিনোপেলভিক। এই যে অ্যাবডোমিনোপেলভিক, এটা এই যে আইইউডি ইউজের কারণে হয় পেলভিক অ্যাক্টিনোমাইকোসিস। এখন এখানে আমি একটা ছবি দিয়েছি, এটা যেটা দেখতেছেন এই ছবিটা হলো আমাদের সার্ভাইকোফেশিয়াল, ঠিক আছে। এখানে যে ইয়েটা দেখতেছেন এটাকে আমরা বলি লাম্পি জ লাইন সোয়েলিং করে। এরপরে যেটা দেখতেছেন এই যেটা হলো এটা পিঠের একটা ছবি, এটা চেস্টের একটা ছবি, এটাকে আমরা বলি থোরাসিক, এবং এখানে লাং ইনভলভমেন্ট করে, এক্সরে করলে এখানে আপনি লাংসে ইনভলভমেন্ট পাবেন। আর এটা হলো অ্যাবডোমিনো, এটা হলো অ্যাবডোমিন গাটের ভিতরে, ঠিক আছে, এটা পেটের ভিতরে দেখেন এই যেরকম উঁচু উঁচু হয়ে লাম্পের মতো হয়ে আছে, তো এটাকে বলা হয় অ্যাবডোমিনোপেলভিক। তাহলে 3 ধরনের টাইপ আছে, সার্ভাইকোফেশিয়াল, থোরাসিক, অ্যাবডোমিনোপেলভিক। এখন আপনি যদি এটা হিস্টোলজি করেন, হিস্টোলজি করলে কী কী দেখতে পারবেন? এখন একটা জিনিস এখানকার একদম এসবিআর একটা প্রশ্ন, সেটা হলো সালফার গ্রানুলস প্রেজেন্ট। এই যে মাঝখানের দিকে যেটা দেখতেছেন এটা হলো সালফার গ্রানুলস, এটা মনে রাখবেন। একদম ব্লুইশ কালার যেটা দেখতেছেন এটা হলো সালফার গ্রানুলস। আপনি যদি পুরো একটা জিনিসকে এরকম আলাদা করে নিয়ে আসেন, এটা একটা নোডুল, এই নোডুলের মধ্যে তাহলে এখন দেখেন একটা গ্রানুলের মধ্যে বা একটা নোডুলের মধ্যে কী কী আছে, এই মাঝখানেরটা দেখতেছেন এটা হলো আমার গ্রানুল, এটা হলো সালফার গ্রানুল, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবেন। এটা হলো একদম ক্লিনিক্যাল ফিচার্স এবং এসবিএ, এটা হলো একদম ডায়াগনোসিস করার জন্য বেস্ট একটা হিস্টোলজিক্যাল ক্লু। এখন এটা কি হয়, এটা স্লোলি প্রোগ্রেসিভ, হার্ড ইন্ডিউরেটেড সোয়েলিং। এই যে জায়গাগুলো এটাগুলো খুব হার্ড শক্ত এবং ভিতরের দিকে ইন্ডিউরেটেড হয়ে থাকে আর কি, এবং মাল্টিপল ড্রেনেজ সাইনাস, দেখেন এখানে অনেকগুলো মাল্টিপল ড্রেনেজ সাইনাস থাকে, এইগুলোর থেকেও মাল্টিপল ড্রেনেজ সাইনাস থাকবে। এটার ক্ষেত্রে ওরকম সিঙ্গেল কোনো সাইনাস পাওয়া যায় না, ঠিক আছে, এটা মাল্টিপল ড্রেইনিং সাইনাস থাকে আর কি। এরপরে কি আছে, ডায়াগনোসিস হয়েছে সালফার গ্রানুল। মাইক্রোস্কোপের নিচে গেলে আপনি এই সালফার গ্রানুল দেখে কনফার্মেশন করে ফেলতে পারবেন যেটা আমার কি, এটা হলো আমার অ্যাক্টিনোমাইকোসিস। ট্রিটমেন্ট কী দেবেন? হাইড্রোস পেনিসিলিন, এটা হলো ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। এটা অনেক দিন ধরে দেওয়া লাগে, লং টার্ম থেরাপি দেওয়া লাগে। তো আমাদের এই যে সুপারফিশিয়াল যে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো আমরা পড়লাম, অর্থাৎ কমন ব্যাকটেরিয়াল ডিজিজ, এরপরে আমরা মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ সম্পর্কে জানবো। তবে আজকের ক্লাসটা এখানে শেষ করার আগে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমি জানতে চাইবো। আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এই ডিজিজগুলো সম্পর্কে আপনারা আগে কতটুকু জানতেন, বা এই ক্লাসটা করার পরে আপনাদের জানতে বুঝতে বা কোনো কনফিউশন যদি আগে থেকে থাকতো সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অল দ্য বেস্ট অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।